আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ৮ ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কাল নতুন মন্ত্রীদের দফতর বিতরণ, সঙ্গে রদবদল। বিধানসভার লোকাল ফান্ড অডিট অ্যাকাউন্ট কমিটি থেকে বাদ পড়লেন বিধায়ক জাকির। দলের সুপারিশে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ইউডিএফ বিধায়ক সুজাম। মঙ্গলবার থেকে ফের হাইলাকান্দিতে খাজনা আদায় শিবির। বিজেপিকে হারানোর লক্ষ্যে হোটেল লিলিতে ফের অসম। মুসলিমদের মন জয় করুন, মোদীকে আবেগ গণবার্তা শাহী ইমামের। মসজিদে মসজিদের সমীক্ষা, দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ। 1991 সালের উপাসনাস্থল আইন চ্যালেঞ্জের আবেদনে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের শুনানি 12 ডিসেম্বর। বিভিন্ন দাবিতে টিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ কালীগঞ্জ হাসপাতালে। ইয়াবা ট্যাবলেট সহ আটক এক ব্যক্তি কোটামণিতে। এবং সর্বশেষ খবরটি হলো, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় জুয়া ও জান্ডি মুন্ডার রমরমা। পদক্ষেপ দাবি, বিডিপি সচিবের অব্যাহতি চেয়ে এসপিকে স্মারকপত্র জনগণের। এবারে শুনুন বিস্তারিত খবর। 4 নতুন মন্ত্রীর শপথের পর এবার দফতর বন্টনের পালা। তবে নতুন 4 মন্ত্রীকে দফতর দিতে গিয়ে পুরনো মন্ত্রীদের দফতরেও রদবদল করবেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই এই খবর জানিয়েছেন। সোমবার নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বন্টনের কথা জানিয়ে তিনি বলেন, পুরনো মন্ত্রীদের দফতরে অদলবদল তো হবেই। 4 মন্ত্রী নতুন এসেছেন, পুরনোদের কাছ থেকে নিয়েই দফতর দিতে হবে তাদের। ফলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের দফতর কর্তন হবে। কর্তন না করলে দফতর তো তৈরি করতে হবে। 15 জন মন্ত্রীকে 4 জনের জন্য কিছুটা ছেড়ে দিতে হবে। অপরদিকে হাইলাকান্দি জেলায় 10 ডিসেম্বর থেকে পুনরায় খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 10 এবং 11 ডিসেম্বর লালা উন্নয়ন খণ্ড কার্যালয়, দাড়িয়ারঘাট কারিচুড়া জিপি কার্যালয় এবং আলগাপুর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। এরপর 11 ও 12 ডিসেম্বর বুয়ালিপাড় জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবির বসবে। 12 ও 13 ডিসেম্বর পূর্ব কিত্তারবন জিপি কার্যালয়, দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয় এবং কালীনগর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। এরপর 16 ও 17 ডিসেম্বর মাটিজুরি পাইকান জিপি কার্যালয়ে, আয়নাখাল জিপি কার্যালয়ে, জামিরা জিপি কার্যালয়ে এবং 5 গ্রাম জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির আয়োজন করা হয়েছে। 18 ও 19 ডিসেম্বর শিরিশপুর জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির অনুষ্ঠিত হবে। পাট্টাদারদের তাদের জমির খাজনা জমা দিতে অনুরোধ করা হয়েছে। জমার সময় আগের রিসিপ্ট সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে। অপরদিকে মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল পাতারকান্দির বাজারিছড়া থানার পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে রাতে বাজারিছড়া থানার ওসি নীলব জ্যোতিনাথ দলবল নিয়ে কোটামণির লঙ্গাই নদীর পশ্চিম পাড়ের সোলামুনা এলাকার চামিলা গ্রামের বাবুল আলী নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেন। তার ঘরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়া 2000 ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি গৃহকর্তাকে আটক করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের কালোবাজারে মূল্য 10 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস দ্বারা একটি মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ধৃতকে রাতে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ শেষে আজ শ্রীভূমি জেলা সিজিএম আদালতে সুপোর্ট করা হয়। আদালতের নির্দেশে আজ ধৃতের টাই হয় জেল হাজতে। জানা গেছে, মাদক সহ আটক ব্যক্তি জেরজেরি জিপির বিজেপি সংখ্যালঘু নেতা আজমত আলীর সহোদর। সে দীর্ঘদিন ধরে বৃহত্তর এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। অপরদিকে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে হোটেল লিলিতে ফের বৈঠকে বসল অসম। উপনির্বাচনে আসাম সম্মিলিত মোর্চা থেকে কংগ্রেস বেরিয়ে যাওয়ার পর শনিবার বিজেপি বিরোধী 14 দলের আসাম সম্মিলিত মোর্চার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোটেল লিলিতে বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মোর্চার নেতারা জানান, বিজেপির সব ক্ষেত্রের আক্রমণ প্রতিহত করতে মোর্চার ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত। শীঘ্রই আগামী কর্মসূচি চূড়ান্ত করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে মোর্চা। এই কমিটি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কর্মসূচি তৈরি করবে। কংগ্রেসের সঙ্গে আবার মিত্রতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মোর্চার সভাপতি অজিত কুমার ভুইয়া। তিনি বলেন, উপনির্বাচনে তারা মহামূল করেছে। সে কথা উপলব্ধি করে কংগ্রেস যদি ফের মিত্রতার জন্য আলোচনায় আসতে চায় তাহলে মোর্চার কোনো আপত্তি নেই। অপরদিকে ইউডিএফ থেকে সাসপেন্ড হওয়ার পর এবার বিধানসভার শক্তিশালী কমিটি থেকে বাদ পড়লেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। শনিবার বিধানসভার লোকাল ফান্ড অডিট অ্যাকাউন্ট কমিটির সদস্যপদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের সুপারিশে তার স্থলে ওই কমিটির সদস্য হিসেবে কাটলিচুড়ার ইউডিএফ বিধায়ক সুজামউদ্দিন লস্করকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সরকারি তরফে খবর পাওয়া গেছে।
সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে, আসাম বিধানসভার স্পিকারের অনুমোদন ক্রমে ডেপুটি সেক্রেটারি বাসন্তী বড়ুয়া রাজগুরু এদিন এ মর্মে জরুরি বার্তা জারি করে কাটলিচুড়ার বিধায়ককে কমিটিতে অন্তর্ভুক্ত করেন। এরপর 8 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত কমিটির বরাকের 3 জেলা সফরের সূচি প্রকাশ করেন তিনি। কমিটির চেয়ারম্যান বিধায়ক চক্রধর গগৈর নেতৃত্বে 12 সদস্যের দল 3 জেলার সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখবে। আগে 5 থেকে 8 ডিসেম্বর ওই কমিটির বরাক উপত্যকা সফরের সূচি ছিল, আর ওই সফরে কমিটিতে ইউডিএফ দলের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন বিধায়ক জাকির হোসেন লস্কর। গত 24 নভেম্বর দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ইউডিএফ এর প্রাথমিক সদস্য পদ থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয় বিধায়ক জাকির হোসেন লস্করকে। এরপর আসাম বিধানসভার লোকাল ফান্ড অডিট অ্যাকাউন্ট কমিটি সহ অপর 2 কমিটির সদস্য পদ থেকে তাকে বাদ দিতে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির কাছে চিঠি লিখেন দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক বিধায়ক হাফিজ বশির আহমেদ কাসিমি। পাশাপাশি দলের কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে বিধায়ক জাকির হোসেন লস্করের স্থলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়, যার প্রেক্ষিতে লোকাল ফান্ড অডিট কমিটির সদস্য পদে সুজামউদ্দিন লস্করকে অন্তর্ভুক্ত করে বরাক উপত্যকা সফরের নতুন সূচি শনিবার প্রকাশ করেন বিধানসভার ডেপুটি সেক্রেটারি বাসন্তী বড়ুয়া রাজগুরু। নতুন সূচি অনুসারে আজ কাছাড় জেলা, 9 ডিসেম্বর হাইলাকান্দি ও 10 ডিসেম্বর শ্রীভূমি জেলা সফর করে 11 ডিসেম্বর গুয়াহাটি ফিরে যাবে কমিটি। কমিটির সভাপতি চক্রধর গগৈর নেতৃত্বে সদস্য হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের যে 12 বিধায়ক ওই কমিটিতে রয়েছেন তারা হলেন ভাস্কর শর্মা, শিবু মিশ্র, দিগন্ত কলিতা, বিশ্বজিৎ ফুকন, আব্দুর রশিদ মন্ডল, আফতাবউদ্দিন মোল্লা, শিবুমণি বরা, পৃথ্বীরাজ রাভা, নজরুল হক, সুজামউদ্দিন লস্কর, লরেন্স ইসলারি ও মনোরঞ্জন তালুকদার। উল্লেখ্য, দল থেকে সাসপেন্ড হওয়ার পর দলের সুপ্রিমো সাংসদ বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে রীতিমতো খামান দাগেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। পাশাপাশি কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের সঙ্গেও রাজনৈতিক বৎসায় জড়িয়ে পড়েন বিধায়ক জাকির। 2 বিধায়কের কাদা চূড়াচুড়িতে রাজনৈতিক হাওয়া রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় বিধায়ক সুজামউদ্দিন লস্করের নতুন করে বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্তি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে মুসলিমদের মন জয় করুন, মোদীকে আবেগগণবার্তা শাহী ইমামের। দেশের মুসলিমদের সঙ্গে কথা বলুন, মুসলিমদের মন জয় করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন আবেগগণ আর্জি জানালেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। জুম্মার নামাজের পরে তিনি প্রধানমন্ত্রীকে এমন আবেদন জানান, দেশে নানাভাবে মুসলিমদের উপর অত্যাচার এবং উত্তরপ্রদেশের সম্বলে হিংসার প্রেক্ষিতে ইমাম বুখারী দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইমাম বুখারী বলেন, আমরা এখন এমন এক পরিস্থিতিতে আছি যা 1947-এর থেকেও খারাপ। কেউ জানে না আগামী দিনে দেশ কোন দিকে যাবে। প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন, আপনি যে পদে আছেন সেই পদের সুবিচার করুন, মুসলমানদের হৃদয় জয় করুন। যেসব বিপদগামী লোক দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের আটকান। শাহী ইমাম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, মুসলমানদের যে কষ্ট চলছে তা বুঝুন। মুসলিমদের বর্তমান পরিস্থিতির পরিবর্তন করা অত্যন্ত জরুরি। শাহী ইমামের প্রস্তাব, এই পরিস্থিতি বদলাতে হলে 3 জন হিন্দু এবং 3 জন মুসলিমকে ডেকে আলোচনা করা উচিত। 24 নভেম্বর উত্তরপ্রদেশের সম্বলের ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন শাহী ইমাম প্রধানমন্ত্রীকে এমন আবেগগণ বার্তা দিয়েছেন। উল্লেখ্য, ঐতিহাসিক আজমির শরীফ দরগা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদীদের দাবি, আজমির শরীফ দরগা একটি শিব মন্দিরের উপর নির্মিত। এ নিয়ে আদালতে মামলাও দায়ের হয়েছে। এমনকি দিল্লির জামা মসজিদ নিয়েও চলছে উত্তেজনা। এ প্রসঙ্গে শাহী ইমাম বলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের জানিয়েছে যে দিল্লির জামা মসজিদে কোনো সমীক্ষা করার পরিকল্পনা নেই। তবে সরকারকে অবশ্যই সম্বল, আজমির এবং অন্যান্য জায়গায় করা সমীক্ষাগুলির বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। এসব দেশকে ভালোর দিকে নিয়ে যাবে না। কতদিন হিন্দু মুসলিম মন্দির মসজিদ ইস্যু নিয়ে দেশ চলবে? শাহী ইমাম দেশে শান্তি ও সংহতির জন্য সবার মধ্যে বোঝাপড়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেগগণ বার্তায় দেশের মুসলিমদের অধিকার রক্ষায় পদক্ষেপের আবেদন জানিয়েছেন। তার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে মসজিদে মসজিদে যে সমীক্ষা চলছে তা শুধু অস্থিরতা সৃষ্টি করবে। রাজনীতির কারবারিরা দেশের শান্তি বিঘ্নিত করতে চাইছে। কিছু লোক সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের 3টি বড় মসজিদে এএসআইয়ের সমীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর আগে বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদ নিয়ে একই দাবি মেনে জরিপের নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে দেশের মুসলিম সমাজকে পরামর্শ দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে। উল্লেখ্য, কয়েকদিন আগে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের পক্ষেও সুর তুলেছিলেন ইমাম বুখারী। তিনি বলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি বৈষম্য বা অত্যাচার কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ নেবে যাতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয়। তিনি মনে করিয়ে দেন যে ইসলাম সংখ্যালঘুদের প্রতি অবিচার করার বার্তা দেয় না, বরং সকলের প্রতি ন্যায় বিচারের পক্ষে। অপরদিকে 1991 সালের উপাসনাস্থল আইন চ্যালেঞ্জের আবেদনে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের শুনানি 12 ডিসেম্বর। উপাসনাস্থল আইন 1991 এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ গঠন করেছে। বেঞ্চে থাকছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথন। এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর দুপুর 3:30টায়। 1991 সালের আইন অনুসারে 15 আগস্ট 1947 সালে বিদ্যমান চরিত্র অনুযায়ী উপাসনাস্থল পুনরুদ্ধার বা তার চরিত্র পরিবর্তনের জন্য মামলা দায়ের নিষিদ্ধ। এর আগে অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল 1991 সালের আইনটি ধর্মনিরপেক্ষতার প্রতিফলন এবং অতীতের ভুল সংশোধনের বদলে বর্তমান ও ভবিষ্যতের উপর শান্তি ও স্থিতি নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। আদালত আরও বলেছিল অতীতের ভিত্তিতে বর্তমানের ধর্মীয় স্থানের চরিত্র পরিবর্তন করা ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। উল্লেখ্য 1991 সালে রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের মধ্যেই এই আইন প্রণয়ন করে সংসদ। এই আইনে বলা হয়েছিল ধর্মীয় স্থানের চরিত্র বদল নিয়ে কোনো মামলা দায়ের করা যাবে না, কিন্তু বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। 2021 সালের মার্চ মাসে তৎকালীন প্রধান বিচারপতি এস.এ. বুবদে নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে আইনটির কিছু দ্বারা চ্যালেঞ্জ করে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় দায়ের করা একটি আবেদনের উত্তর চেয়েছিলেন। আবেদনটিতে দাবি করা হয়েছে 1991 সালের আইনটি জনশৃঙ্খলার নামে তৈরি হয়েছে, যা রাজ্যের বিষয়। কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করতে পারে না। এছাড়াও আইনটি হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখদের তাদের ধ্বংসপ্রাপ্ত উপাসনাস্থল পুনরুদ্ধারের অধিকার কেড়ে নেয়। এতে আরো উল্লেখ করা হয়েছে আইনটি রাম জন্মভূমিকে এর আওতার বাইরে রেখেছে, কিন্তু কৃষ্ণ জন্মভূমিকে অন্তর্ভুক্ত করেছে, যা পক্ষপাতমূলক। এর পাশাপাশি বিশ্ব ভদ্র পূজারী পুরোহিত মহাসংঘ এবং বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সহ একাধিক মামলাকারী এই বিষয়ে পিটিশন করেছেন, যা সুপ্রিম কোর্টের বর্তমান শুনানির অংশ। এদিকে জ্ঞানবাপী মসজিদের ব্যবস্থাপনা কমিটি সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করে আইনটি চ্যালেঞ্জকারী পিটিশনগুলো বাতিল করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে 1991 সালের আইনকে অসাংবিধানিক ঘোষণা করার ফলে আইনের শাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হয়ে যাবে। তাদের যুক্তি, সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে স্বীকৃতি দিয়ে আইনটি প্রণয়ন করা হয়েছিল। 3 দশক পর এই আইনকে চ্যালেঞ্জ করার আবেদন একতরফা এবং সাম্প্রদায়িক ভিত্তিতে তৈরি। আবেদনটিতে সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশের সম্বলে শাহী জামা মসজিদের সমীক্ষার অনুমতি দেওয়া হলে হিংসার ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন প্রাণ হারান। আবেদনকারীদের মতে আইনটির সুরক্ষা তুলে নিলে দেশে অগণিত বিতর্কের সৃষ্টি হবে, যা সাম্প্রদায়িক অশান্তি বাড়াবে। মামলাটি গুরুত্বপূর্ণ কারণ এতে ভারতের ধর্মনিরপেক্ষতা, সংবিধানের মূল্যবোধ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ঐতিহাসিক দাবি সম্পর্কিত বিষয়গুলো বিচারাধীন রয়েছে। আইনের সুরক্ষা অব্যাহত থাকবে নাকি নতুন সিদ্ধান্ত ধর্মীয় স্থানের চরিত্র নিয়ে অতীতের বিতর্ক উস্কে দেবে, তা এই শুনানির ফলাফলের উপর নির্ভর করছে। অপরদিকে বিভিন্ন দাবিতে টিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ কালীগঞ্জ হাসপাতালে। সারা রাজ্যের এনএইচএম কর্মীদের সঙ্গে কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসা কর্মীরাও কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করলেন। গত 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য বিভাগের এনএইচএম এর অধীনে কাজ করা টিকাভিত্তিক সব কর্মী কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করেন। কালীগঞ্জ হাসপাতালের ডক্টর দীপক কুমার দাস জানান, সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসলেও সরকার তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না, যার ফলে রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই হিসেবে 3 দিন কালো ব্যাজ পরে হাসপাতালে নিজেদের কর্তব্য পালন করে আসছেন। তিনি বলেন, ওই 3 দিন সারা রাজ্যে স্বাস্থ্যসেবা উৎসব 3 অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্যসেবা উৎসবে তোরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এদিন কালীগঞ্জ হাসপাতালের ডক্টর দীপক কুমার দাস ছাড়াও কালো ব্যাজ পরিধান করে বিক্ষোভ প্রদর্শনে সামিল ছিলেন ফার্মাসিস্ট অনুপ কুমার দাস, ল্যাব টেকনিশিয়ান নজরুল ইসলাম সহ হাসপাতালের নার্সরা। অপরদিকে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় জুয়া ও জান্ডি মুন্ডার রমরমা, পদক্ষেপের দাবি। প্রতি বছরের মতো এবারও শীতের আমেজ শুরু হতেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে জাঁকিয়ে বসেছে জুয়া, জান্ডি মুন্ডার রমরমা কারবার। লক্ষ্মীপুর, জিরিঘাট, বিন্নাকান্দি, বাঁশকান্দি, জয়পুর এলাকার বিভিন্ন স্থানে এই দৃশ্য পরিলক্ষিত হয়। জুয়া খেলা থেকে অনেক পরিবারে অশান্তির সৃষ্টি হয়। সমাজের অনেক দায়িত্বশীল ব্যক্তিকে জুয়া খেলার মতো অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতে অভিযোগ পাওয়া যায়।
বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার উত্তর সোনপুর, নারায়ণপুর, পালরবন সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত জুয়ার আসর বসে থাকে। পুলিশের দৃষ্টি এড়িয়ে প্রায় প্রতিদিনই বসছে জান্ডি মুন্ডার মতো জুয়ার বাজার। উত্তর সোনপুরে এই জুয়া খেলা আয়োজনের মূল হোতা গ্রামের গ্রামরক্ষী বাহিনীর সচিব প্রণতি রাজবংশীর স্বামী নিখিল রাজবংশী বলে গ্রামবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ নিয়ে উত্তর সোনপুর গ্রামের জনগণ লক্ষ্মীপুরের এসডিপিও এবং কাছাড়ের পুলিশ সুপারের কাছে নালিশ পর্যন্ত করেছেন বলেও জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, বিডিপি সচিব প্রণতি রাজবংশী গ্রামবাসীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। গ্রামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও তার দেখা পাওয়া যায় না। তিনি দায়িত্বশীল ব্যক্তি হলে কোনো দায়িত্ব পালন করেন না। তাছাড়া তার স্বামী নিখিল রাজবংশী বাড়িতে মদ বিক্রি এবং জুয়ার আসর বসিয়ে অসামাজিক কার্যকলাপের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। গ্রামবাসী একত্রিত হয়ে এই বিডিপি সচিব প্রণতি রাজবংশীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কাউকে এই পদে বসানোর আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তারা গত আগস্ট মাসে লক্ষ্মীপুরের এসডিপিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন। বিষয়টি বিডিপি উপদেষ্টা রাজেন গোয়ালাকেও জানিয়েছেন। এই অভিযোগ নিয়ে গ্রামের জনগণ দুইবার লক্ষ্মীপুরের এসডিপিও অফিসে গিয়েও তার সাক্ষাৎ পাননি গ্রামবাসী। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে ওই সমস্যার কোনো সমাধান না হওয়ায় গত শুক্রবার তারা কাছাড়ের পুলিশ সুপারের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। পুলিশ সুপারকে প্রদান করা স্মারকপত্রে শতাধিক গ্রামবাসী স্বাক্ষর করেছেন। এই অসামাজিক কার্যকলাপ রোধ করতে জেলার পুলিশ সুপার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশাবাদী ভুক্তভোগী জনগণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।